আজকে আমরা মনোবিজ্ঞানের খুবই প্রভাবশালী একটা তত্ত্ব নিয়ে কথা বলবো। একটা তত্ত্ব যা আমাদের ঠিক ভুলের ধারণাটাকেই যেন নতুন করে চিনতে শেখায়। চলুন শুরুতেই একটা কঠিন সিচুয়েশন ভাবা যাক। ধরুন খুব কাছের কোনো মানুষের জীবন প্রায় শেষের পথে। তাকে বাঁচানোর জন্য যে ওষুধটা দরকার সেটা কেনার মতো টাকা নেই। এখন প্রশ্ন হলো, তাহলে কি ওষুধটা চুরি করা উচিত? আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা। মনোবিজ্ঞানী লরেন্স কোলবার্গের কাছে হ্যাঁ বা না উত্তরটা অতটা জরুরি না। তার চেয়েও অনেক বেশি জরুরি হলো কেন এই সিদ্ধান্তটা নেওয়া হলো। মানে উত্তরের পেছনের যুক্তিটাই আমাদের নৈতিকতার আসল ছবিটা তুলে ধরে। তো আমাদের সিদ্ধান্তের পেছনের এই কেনর খোঁজ, এটাই ছিল তার পুরো থিওরির মূল ভিত্তি। তাহলে প্রশ্ন আসতেই পারে, কে ছিলেন এই যুগান্তকারী চিন্তাভাবনার পেছনের মানুষটা? আচ্ছা, চলুন এবার একটু গভীরে ঢোকা যাক। ইনি ছিলেন লরেন্স কোলবার্গ, হার্ভার্ডের একজন অধ্যাপক। এমন একটা সময় উনি কাজ করছিলেন যখন বেশিরভাগ সাইকোলজিস্ট একটা বিষয় এড়িয়ে চলতেন, সেটা হলো মোরাল জাজমেন্ট বা নৈতিক বিচার। আর কোলবার্গ ঠিক সেই বিষয়টাকে বেছে নিলেন। উনি কিন্তু শূন্য থেকে শুরু করেননি। বিখ্যাত মনোবিজ্ঞানী জঁ পিয়াজের কাজের উপর ভিত্তি করেই নিজের থিওরিটা গড়ে তোলেন। আসলে তার পুরো কাজের পেছনে একটাই মূল প্রশ্ন ছিল, আমরা যেভাবে ঠিক বা ভুল বিচার করতে শিখি সেটার কি কোনো ইউনিভার্সাল বা সর্বজনীন ধাপ আছে? মানে সবাই কি একই পথ ধরে এগোয়? আর এই একটা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে উনি তৈরি করেন তার বিখ্যাত ৬ স্তরের একটা ফ্রেমওয়ার্ক। এটাকে জানেন তো, অনেকটা নৈতিক যুক্তির একটা সিঁড়ির মতো ভাবা যেতে পারে। চলুন দেখা যাক এই সিঁড়ির ধাপগুলো আসলে কি। তো এই যে ৬টা ধাপ দেখলেন, কোলবার্গ এগুলোকে মোট ৩টে বড় লেভেলে ভাগ করেছেন। আর প্রত্যেকটা লেভেলই আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গির এক একটা বড়সড় পরিবর্তনের কথা বলে। প্রথম লেভেলটা হলো প্রি কনভেনশনাল। এই লেভেলের দুটো ধাপই, মানে একদম আত্মকেন্দ্রিক। সোজা কথায় এখানে নৈতিকতার বিচার হয় শুধু নিজের লাভ ক্ষতির হিসাবে। যেমন মাথায় শুধু ঘোরে, এটা করলে শাস্তি পাবো না তো, বা এটা করলে আমার কি লাভ, এই ধরনের চিন্তাভাবনা সাধারণত ছোটদের মধ্যেই বেশি দেখা যায়। এরপর আসে দ্বিতীয় লেভেল, কনভেনশনাল। এখানে ফোকাসটা আমি থেকে সরে গিয়ে আমরা বা সমাজের ওপর চলে আসে। এই স্তরে ঠিক বা ভুল ঠিক হয় সামাজিক নিয়মকানুন বা অন্যরা কি ভাববে তার ওপর ভিত্তি করে। যেমন লোকেরা কি বলবে বা আইন কি বলছে। টিনেজার থেকে শুরু করে বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষই কিন্তু এই লেভেলেই থাকেন। আর ওই যে সিঁড়িটার কথা বলছিলাম, তার একেবারে উপরের ধাপটা হলো পোস্ট কনভেনশনাল। খুব কম মানুষই কিন্তু এই লেভেলে পৌঁছাতে পারেন। এখানে এসে মানুষ সমাজের নিয়ম বা আইনেরও উপরে উঠে যায়। তারা চলে নিজের তৈরি করা নৈতিক নীতি দিয়ে। তারা এমন কিছু ইউনিভার্সাল প্রিন্সিপাল বা সার্বজনীন নীতিতে বিশ্বাস করে, যেমন ধরুন জীবনের অধিকার বা স্বাধীনতার অধিকার, যা যে কোনো আইনের থেকেও বড়। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? কোলবার্গ নৈতিক যুক্তির মতো এত জটিল একটা জিনিসকে মাপলেন কিভাবে? উনি মরাল জাজমেন্ট ইন্টারভিউ নামে একটা মেথড তৈরি করেন। এটা কিন্তু কোনো পরীক্ষা ছিল না, বরং অনেকটা একটা স্ট্রাকচার্ড কনভারসেশন বা গভীর আলোচনার মতো। এখানে কি করা হতো? পার্টিসিপেন্টদের কিছু কাল্পনিক নৈতিক দ্বিধার গল্প শোনানো হতো, তারপর তাদের সিদ্ধান্তের পেছনের যুক্তিটা কি অ্যানালাইজ করা হতো। আবারও বলছি, মূল ফোকাসটা কিন্তু ছিল কেনর ওপর, কি সিদ্ধান্তের ওপর নয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, কোলবার্গ কিন্তু শুধু থিওরি দিয়েই থেমে থাকেননি। উনি দশকের পর দশক ধরে গবেষণা চালিয়েছেন। এমনকি মেক্সিকো, তাইওয়ানের মতো একদম ভিন্ন সংস্কৃতিতেও এই পরীক্ষাগুলো করেছেন। আর এই দীর্ঘ আর কঠিন গবেষণা থেকেই উনি প্রমাণ পান যে নৈতিক বিকাশের এই ধাপগুলো অনেকটা ইউনিভার্সাল। মানে পৃথিবীর প্রায় সব জায়গার মানুষই একই অর্ডারে এই স্টেজগুলো পার করে। কেউ কোনো ধাপ লাফিয়ে পার হয়ে যায় না। অবশ্যই, এত বড় একটা থিওরি যখন সামনে আসে তখন তো সমালোচনা হবেই। আর সেই বিতর্ক কিন্তু আজও থামেনি। এর মধ্যে সবচেয়ে বিখ্যাত সমালোচনাটা এসেছিল তার নিজেরই এক সহকর্মী ক্যারল গিলিগানের কাছ থেকে। গিলিগানের মূল অভিযোগ ছিল কোলবার্গের থিওরিটা পুরুষকেন্দ্রিক। মানে কোলবার্গ যেখানে জোর দিয়েছেন জাস্টিস বা ন্যায় বিচারের ওপর, সেখানে গিলিগান বললেন নৈতিকতার আরও একটা দিক আছে। আর সেটা হলো এথিক অফ কেয়ার বা যত্নের নীতি, যার সম্পর্ক সহানুভূতি আর দায়িত্ববোধের ওপর জোর দেয়। তার বিখ্যাত বই
ইন এ ডিফারেন্ট ভয়েসে উনি দেখালেন যে এই যত্নের নীতিটাও নৈতিকতার একটা সমান গুরুত্বপূর্ণ কাঠামো, যেটা কোলবার্গের থিওরিতে প্রায় বাদই পড়ে গেছে। গিলিগান বোঝাতে চাইলেন যে এই নৈতিকতার পথটা হয়তো ভিন্ন, কিন্তু কোনোভাবেই কোলবার্গের দেখানো পথের থেকে ছোট বা কম গুরুত্বপূর্ণ নয়, জাস্ট আলাদা। পরে কোলবার্গ নিজেও এই সমালোচনার জবাব দিয়েছিলেন। উনি মেনে নিয়েছিলেন যে হ্যাঁ, একটা কেয়ার বা যত্নের দৃষ্টিভঙ্গি অবশ্যই আছে, কিন্তু তার মতে এটা জেন্ডার স্পেসিফিক বা লিঙ্গ নির্দিষ্ট নয়, পুরুষদের মধ্যেও এটা থাকতে পারে। উনি ডেটা দিয়ে দেখিয়েছেন যে এডুকেশন বা প্রফেশনের মতো ব্যাপারগুলো যদি একপাশে রাখা হয়, তাহলে নারী আর পুরুষের স্কোরের মধ্যে তেমন কোনো বড় পার্থক্য পাওয়া যায় না। গিলিগান তো ছিলেনই, তাছাড়াও আরও অনেক সমালোচনা কিন্তু আছে। যেমন কেউ প্রশ্ন তুলেছেন, আমরা কি আসলেই এত যুক্তি দিয়ে চলি, নাকি আমাদের গাট ফিলিং বা আবেগ দিয়েই আগে সিদ্ধান্ত নিয়ে ফেলি আর তারপর যুক্তি দিয়ে সেটাকে জাস্টিফাই করি। আবার আরেকটা বড় সমালোচনা হলো কালচারাল বায়াস নিয়ে। অনেকেই মনে করেন কোলবার্গের সবচেয়ে ওপরের লেভেলগুলো ওয়েস্টার্ন বা পশ্চিমা সংস্কৃতির দিকে একটু বেশি ঝুঁকে আছে, যেখানে ব্যক্তি স্বাভিমতাকে অনেক বড় করে দেখা হয়। কিন্তু অনেক সংস্কৃতিতেই তো ব্যক্তির চেয়ে সমাজ বা গোষ্ঠীর ঐক্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই সব আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু আমাদের সামনে এসে দাঁড়ায়। আমাদের যে নৈতিক কম্পাস, সেটাকে আসলে চালায় কে? কোলবার্গের দেখানো ওই যুক্তির সিঁড়ি, নাকি আমাদের ভেতর থেকে আসা সহানুভূতি আর গাট ফিলিংয়ের স্বতঃস্ফূর্ত টান? সত্যি বলতে কোলবার্গ আমাদের ভাবনার জন্য একটা অসাধারণ ম্যাপ দিয়ে গেছেন, কিন্তু সেই ম্যাপ ধরে আমাদের নৈতিকতার আসল উৎস খোঁজার যে জার্নি, সেটা কিন্তু এখনও শেষ হয়নি।